শুরু করছেন? ওকে। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা মহান সৃষ্টিকর্তার আহ সান্নিধ্যে সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে কিন্তু আমরা জিকের একেবারে আমাদের যে পঞ্চম ক্লাস এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, মুক্তিযুদ্ধ, এই টপিক নিয়ে আজকে আমরা আমরা কথা বলবো, শিখবো, জানবো। তার আগে তোমরা যারা যারা জয়েন করছো জানিয়ে দাও আমার কথাগুলো তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, এবং সেই সাথে বোর্ডটি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ইরিনকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম সালাম। রেইনকে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন একটু জানিয়ে দিবেন। এবং সেই সাথে জাফরিনকে দেখতে পাচ্ছি। আর যারা যারা জয়েন করেছেন অবশ্যই অবশ্যই জানাবেন কথাগুলো ক্লিয়ার কিনা, বোর্ডটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, এই দুইটি ব্যাপার ইনশিওর করবেন আপনারা। এবং আজকের এই ক্লাস থেকে আপনারা অবশ্যই অবশ্যই প্রশ্ন পেতে যাচ্ছেন। এতদিন আপনারা মুক্তিযুদ্ধ অনেক পড়েছেন, অনেক শিখেছেন, কিন্তু দিন শেষে এই দেশের পটভূমি পরিবর্তন হওয়ার কারণে ওই প্রশ্নগুলো কিন্তু এখন ইররিলিভেন্ট হয়ে গেছে। যেই যে প্রশ্ন এই সময়ে দাঁড়িয়ে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই অবস্থায় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আলোচনা করব। একটা ক্লাসের মধ্য দিয়ে কিন্তু আপনাদের একেবারে অনেক নতুন ইনফরমেশন জানা হবে বলে আমি আশাবাদী। ওকে, মুন্নিকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম সালাম আপু। সিনহাকে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম সালাম। বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে কি যাচ্ছে না, এই বিষয়টা একটু জানান, এই বিষয়টা একটু জানাই দেন, ঠিক আছে? ওকে। টিয়া বলেছে ক্লিয়ার, রুটিন দেওয়া দরকার। হ্যাঁ, রুটিন দেওয়া দরকার। ইনশাল্লাহ আমরা একটা 20 তারিখ থেকে কিন্তু আপনারা রুটিন পেয়ে যাবেন, এবং একটা প্রপার গাইডলাইনের মধ্য দিয়ে কবে কি ক্লাস সেটা কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করব, ঠিক আছে? ওকে। আনায়া, আফরিন, ওয়ালাইকুম সালাম। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। দুই একটা ম্যানেজমেন্টের ব্যাপার দেখেন, আমরা সারাদিন আপনাদের সাজেশন নিয়ে কাজ করতেছি, আপনাদের ক্লাস ম্যাটেরিয়ালস কিভাবে আরো সুন্দর করা যায় সেগুলোর দিকে আমরা খেয়াল করতেছি। তো এই জায়গাগুলোতে কাজ করতে গিয়ে দুই একটা ব্যাপার একটু ব্লান্ডার একটু হতেই পারে, এই ব্যাপারটা আপনারা একটু কম্প্রোমাইজ করবেন। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মুক্তিযুদ্ধ শুরু করি। এতদিন মুক্তিযুদ্ধ বলতে আমরা মানে একেবারে অতিরিক্ত শেখ মুজিবুর রহমানের কথা চলে আসতো, একেবারে সবকিছুতেই আপনারা ওই ধরনের প্রশ্নের কিন্তু আওতায় আসতেন। তো সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু বর্তমানে বাংলাদেশের মুক্তিযুদ্ধর যে ব্যাপারগুলো আসলে গুরুত্বপূর্ণ সেগুলো দেখবো, এটা আমি অলরেডি বলেছি। ওকে, জাকির আছে, অদিতি আছে, জেসমিন আছে, সুরাইয়া আছে, সিনহা আছে। ওকে, ঠিক আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে আসি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার যে ব্যাপারগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। চলেন প্রথমেই চলে যাই। 1970 সালে সাধারণ নির্বাচনের কথা দিয়ে এখানে শুরু করা আছে। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, আমরা ভাষা আন্দোলন করেছি যখন 1948 সালে দেশ ভাগ হলো। একটি হলো 14ই আগস্ট, একটি হলো 15ই আগস্ট। 14ই আগস্ট পাকিস্তান, 15ই আগস্টকে ভারত। তার পরবর্তী সময় থেকেই পাকিস্তান তাদের নিজেদেরকে, পশ্চিম পাকিস্তান তাদের নিজেদেরকে কেন্দ্র কিংবা হাব হিসেবে চিন্তা করতে থাকলো, যে আমরা মেইন, আমরা বাঙালি নামক যে অংশ পূর্ব পাকিস্তানে আছে তাদেরকে আমরা ডোমিনেট করব। ডোমিনেট করা মানে প্রভাবিত করা, নিয়ন্ত্রণ করা, কিংবা তাদেরকে দাসে রূপান্তর করার যে অভিপ্রায় সেটি তাদের মধ্যে কিন্তু দেখা গেল। তো সেই জায়গা থেকে আমাদের মানে পূর্ব বাংলার মানুষেরা বিভিন্ন সময় অপারেশনের শিকার হলো। সেখান থেকে আমরা দেখতে পাই যে এখান থেকে বাঙালিদের জাতীয় যে ঐক্য সেটি সর্বপ্রথম কিন্তু ফুটে উঠলো কবে? 52-তে। 52-র ভাষা আন্দোলন, তারপরে যুক্ত ফ্রন্টে আমরা একটা বাঙালিদের একটা সাহস দেখতে পেলাম। তারপর 66-র যে 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, তারপরে আমরা 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়। এই যে একটা ধারাবাহিক প্রসেস, কোন একটা বিপ্লব কিন্তু একদিনে সংগঠিত হয় না। কোনোদিনই আপনি একদিনে একটা রাজ্য জয় করে ফেলতে পারবেন না, একটা লং প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। সেই ব্যাপারটাই কিন্তু এখানে উঠে এসেছে। ওকে ভাইয়াপুরা। আচ্ছা, তানভীর একটা কোশ্চেন করেছেন, ভাই আমার আগের ক্লাসে কোশ্চেন করেছিলাম, আমার কৃষি সাবজেক্ট ছিল আগের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনে দেখলাম কৃষি নেই, আমি কৃষি পড়বো না। আপনি কি মানবিকের? আপনি কি মানবিকের এবং আপনার মেইন সাবজেক্ট কি জানান, তারপর আমরা ব্যাপারটা দেখছি।
আমাদের এইচএসসি যে গ্রুপ সাবজেক্ট ছিল অ্যাডমিশন এক্সামে সব কি অ্যান্সার করব? এই বিষয়ে আমাদের কিন্তু ভিডিও আছে বিস্তারিত, আমরা এই লিঙ্কটা দিয়ে দিলে আপনাদের, আমি বুঝতে পেরেছি আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড যে কোশ্চেন গুলো আছে আপনারা কমেন্টে করে রাখেন, ক্লাস শেষে কিন্তু আপনাদেরকে কমেন্টে রিপ্লাইতে আমি সেই বিষয়গুলো পরিষ্কার করব, ক্লাসের মাঝে এগুলো আলোচনায় না যায়, ঠিক আছে? ক্লাস অনেক বড় একটা ক্লাস এবং আমি খুব ভালো করে চাই এই টপিকটা আপনাদের হোক, তাই এই আলোচনাগুলো আমি আপনাদের ইনবক্সে, মানে দুঃখিত, মানে রিপ্লাইতে করব। হাফসা, ওয়ালাইকুম সালাম। ওকে। আচ্ছা, রোজারিও সালাম নিয়ে ফেলেছে, ঠিক আছে, সমস্যা নেই, একজন সালাম নিলেই হইলো, শান্তি সবার উপর বর্ষিত হোক। ভাইয়া যে বগুড়ার ছেলে, ও আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, চলেন আমরা একটু ক্লাসে ফিরে যাই। তো আমরা ৭০-এর নির্বাচনে কি দেখলাম, ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে পাকিস্তানের, এটা কি মার্কিস্তান হয়ে গেছে, এটা পাকিস্তানের হবে, ঠিক আছে, পাকিস্তানের উভয় পরিষদে জয়লাভ করলেও পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা শুরু করে। তারপরে আমরা দেখতে পাই, যার ফলে ১৯৭১ সালে ৭ই মার্চ বঙ্গবন্ধু প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন। পূর্ব পাকিস্তানের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর চরম অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর কি করে, বাঙালিরা এই যে বিপ্লবটা, বিজয়টা, এটা আলটিমেটলি অর্জন করে। এখন ব্যাপারটা আমি আপনাদের সাথে যদি শেয়ার করি, এই ব্যাপারগুলো আপনারা মোটামুটি সবাই জানেন। এই যে যখন ১৯৭০ সালে নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়লাভ করলো, সেই সময়ে পাকিস্তানিরা তাকে একটা থ্রেট মনে করলো, যে আজব বিষয়, আমরা একটা কেন্দ্রীয় হাব হওয়া সত্ত্বেও আমাদের জনপ্রতিনিধি জিততে পারছে না, তার মানে এরা আমাদের অনুগত থাকতে চাচ্ছে না, এরা বিভিন্ন সময়ে বিপ্লব করছে কিংবা আমাদের কথা অমান্য করছে। সেই জায়গা থেকে তারা কি করলো, সেই জায়গা থেকে কিন্তু তারা মানে বাঙালিদের উপর যে কি বলবো নির্যাতনের যে ধারাবাহিকতা সেটি কিন্তু বাড়াতে থাকলো, ঠিক আছে? তারপরে আসেন, যেগুলো লিখতে হবে আমি বলে দিব, কিন্তু খাতা কলম নিয়ে রেডি থাকতে হবে। শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সালের ২ থেকে ২৫শে মার্চ পর্যন্ত পাকিস্তান সরকারের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন হলো অসহযোগ আন্দোলন। একটু খাতায় লিখে নিবেন, কবে থেকে কবে, ১৯৭১ সালের ২ থেকে ২৫শে মার্চ, ২ থেকে ২৫শে মার্চ, ঠিক আছে? অসহযোগ আন্দোলন মানে কি, কোনো প্রকার সহযোগিতা করা হবে না, কাকে করা হবে না, পাকিস্তানি প্রশাসনকে, বা পাকিস্তানি যেই যেই জায়গা থেকে, পাকিস্তান মানে কোন পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠী যেই যেই জায়গা থেকে লাভবান হয় কিংবা সরকার যেভাবে নিয়ন্ত্রণ করত তখন, সেই জায়গাগুলোতে কি করবে, অসহযোগিতা করবে। কলকারখানা চলবে না, গাড়ি ঘোড়া চলবে না, কোনো ট্রেন চলবে না, কোনো কর্মচারী কাজে যাবে না, অর্থাৎ অর্থনৈতিকভাবে তো তখন কোনো প্রকার লাভবান হওয়ার যে সুযোগ কিংবা একটা দেশের স্বাভাবিক যে চলাচলের সুযোগ, দেশের যে উন্নয়নের সুযোগ, সেই জায়গাগুলোতে কি করবে না, সহযোগিতা করবে না। এটাকে কি বলতেছি আমরা, অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন কবে হয়েছে সবাই একটু কমেন্ট করেন, অসহযোগ আন্দোলন কবে হয়েছে? আমরা ৮টার মধ্যেই ক্লাস শেষ করে দিব, পীর সাহেব ক্লাস নেবেন একেবারে কারেক্ট ৮টায়, কোনো সমস্যা নেই, ৮টার মধ্যেই ক্লাস শেষ। একটু আমাকে বলেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়েছে এটা, একটু আমাকে দ্রুত বলবেন, দ্রুত বলবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অসহযোগ আন্দোলন হয়েছে? যে সকল ক্লাস হয় না আপনাদের মানবিকের, যে সকল ক্লাস হওয়া শুরু করেনি, সেই ক্লাসগুলো আমরা দ্রুত নিয়ে ফেলবো। এবং গতদিন আমার সাথে আপনাদের একটা মিসকনসেপশন হয়েছিল, আপনাদের অ্যাডমিশনের কিন্তু মানবিক ক্লাসগুলো এখনো শুরু হয়নি, এই ক্লাসগুলো অতি সত্বর শুরু হবে। আমি যে ক্লাসগুলোর কথা বলেছি তারা এইচএসসি শিক্ষার্থী ছিল, তো এই জন্য আপনাদের সাথে আমার একটু মিসকনসেপশন হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি কথা বলা সাপেক্ষে জানতে পেরেছি খুব দ্রুতই আপনাদের মানবিকের যেই সকল মৌলিক বিষয়ের উপর পরীক্ষা হবে এই ক্লাসগুলো কিন্তু শুরু হবে, এবং ২০ তারিখ থেকে আপনারা একেবারে প্রপার গাইডলাইন পাবেন, ঠিক আছে? ওকে, চমৎকার, ২ থেকে ২৫শে মার্চ, ঠিক আছে, চলেন আমরা আগাই। পীর সাহেব কিন্তু কিছুক্ষণ পরেই একেবারে ৮টা থেকে আপনাদের ক্লাস শুরু করবে। জাতীয় পতাকা প্রথম উত্তোলন কবে হয়, এই প্রশ্নটা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়।
এক ছাত্র সভায় কবে? 2রা মার্চ 1971। তাহলে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে? 2রা মার্চ 1971। একটু লিখে ফেলেন। 2রা মার্চ 1971 বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। উত্তোলন করেন কে? আ.স.ম আব্দুর রফ। লেখেন আ.স.ম আব্দুর রফ। কে উত্তোলন করেন? আ.স.ম আব্দুর রফ। লিখছেন কিনা একটু আমাকে জানান। লিখছেন কিনা একটু জানাতে হবে, দ্রুত জানান। এবং এই 2রা মার্চ 1971 কি বার ছিল? এই 2রা মার্চ 1971 বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার ছিল, এটা লিখে নেন। এবং এই যে আ.স.ম আব্দুর রব, তিনি কোন অধিকারে বা কিসের ভিত্তিতে এই পতাকাটা উত্তোলন করলেন? তিনি তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন। ভিপি কি? শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত যেই প্রতিনিধি আছে তাকে ভিপি বলা হয়। ভাইস প্রেসিডেন্ট কিসের? ডাকসু ইলেকশনে তিনি ভিপি ছিলেন এবং সেই আ.স.ম আব্দুর রফ তার ভিপি পদাধিকার বলে কি করেছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। লিখে নিয়েছেন কিনা একটু আমাকে বলেন। চমৎকার চমৎকার, যারা বৃহস্পতিবার বলেছেন। ওকে। তারপরে বাংলাদেশের বাহিরে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় 18 এপ্রিল 1971 সালে কলকাতার পাকিস্তানের ডেপুটি হাই কমিশনে। ঠিক আছে, কোথায় করা হয়? কলকাতায়। কবে করা হয়? 18 এপ্রিল। তাহলে বাংলাদেশের বাহিরে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্থাপিত বা উত্তোলিত হয়েছিল কোথায়? কলকাতায়। তারিখটা মনে রাখতে হবে ভাইয়া, পুরা তারিখটা মনে রাখতে হবে। তারিখ কবে বলেন? তারিখ কবে? দ্রুত বলে ফেলেন। 18 এপ্রিল। সবাই খাতায় লিখবেন, না হলে কমেন্টে লিখবেন, যেন খাতায় থাকে অথবা মাথায় থাকে, দুইটার মধ্যে একটা জায়গায় থাকলেই আপনি আলটিমেট উইনার। ওকে, ঠিক আছে। তারপরে আসেন 1971 সালে 3রা মার্চ ঢাকার পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের এক সভায় বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ। আপনাদেরকে আমি বলি, স্বাধীনতার একটা ইস্তেহার পাঠ করা হয়। এখন আপনারা একটু আমাকে জানান ইস্তেহার বলতে কি বোঝানো হয়? একটু আমি কমেন্ট পড়ব। ওকে, আফরিন বলেছে 18, আশরাফুল বলেছে ক্লিয়ার, রাকিব বলেছে ক্লিয়ার। ওকে, ইস্তেহার বলতে কি বোঝানো হয় বলেন? ইস্তেহার বলতে কি বোঝানো হয়? ইস্তেহার বলতে কি বোঝানো হয়? রনি টাইম দিব ভাই, কোনো সমস্যা নেই, টাইম দিচ্ছি, একটু আমাকে বলেন ইস্তেহার বলতে কি বোঝানো হয়? এখানে যে বলা হয়েছে যে বাংলাদেশ স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়, তো এই ইস্তেহারটা কি অ্যাকচুয়ালি? আচ্ছা, আমি বলে দেই যেহেতু সময় কম। ইস্তেহার বলতে মেইনলি বোঝানো হয় যে লক্ষ্যমাত্রাগুলো রয়েছে, বা এই দেশটা স্বাধীন হলে অ্যাকচুয়ালি কি কি করবে, কি কি কারণে এটা প্রয়োজন, এবং কি কি লক্ষ্য ও উদ্দেশ্য আছে, এটা করার মাধ্যমে কি কি কল্যাণ হবে, এই যে সামগ্রিক ব্যাপারগুলো, এগুলোকে ইস্তেহার বলে। এখন বিভিন্ন সময় আপনারা নির্বাচনের আগে দেখবেন নির্বাচনী ইস্তেহার আসে। যে যে পার্টি আছে বা যে যে মানুষ ভোটে দাঁড়ায়, তারা বিভিন্ন তাদের লক্ষ্য উদ্দেশ্য, কি করবে কি করবে না, এই ব্যাপারগুলো ঘোষণাপত্র আকারে সকলের সামনে পাঠ করে, প্রতিশ্রুতি দেয়। সেটা সত্য হোক মিথ্যা হোক সেটা পরের ব্যাপার। এই প্রতিশ্রুতি দানের যে ব্যাপার, সেটা যখন একেবারে কাগজে কলমে ফর্মালি চলে আসে, সেটাকে আমরা বলতেছি ভাইয়া পুরা ইস্তেহার। তাহলে দেখেন 1971 সালের 3রা মার্চ ঢাকার পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের এক সভায় বাংলাদেশের স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন তৎকালীন ছাত্রনেতা শাহজাহান সিরাজ। প্রত্যেকটা লাইনে কিন্তু 3-4টা করে এমসিকিউ আছে, সুতরাং এগুলো একটু গুরুত্বের সাথে কিন্তু পড়তে হবে। কি বললেন? নিয়ম, বিষয়। রোজারিও কি বলেছেন বুঝতে পারিনি, কোন দেশের ভাষা একটু ক্লিয়ার করবেন? ওকে ভাই, ইম্পর্টেন্ট গুলো হাইলাইট করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি নসীম, ইম্পর্টেন্ট গুলো কিন্তু আমি দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে দেখেন বাংলাদেশের প্রথম স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঘোষণা করা হয় স্বাধীনতার ইস্তেহারে। ঠিক আছে, তার মানে 3রা মার্চ কিন্তু
প্রথম যে ইস্তেহার সেখানে কিন্তু বাংলাদেশকে স্বাধীন করার যে দাবি সেটা তোলা হয়। তারপরে দেখেন এই ইস্তেহারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে এখন যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে ভাইয়াপুরা, যে কবে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, কবে হবে? 3রা মার্চ। ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন, এবং সেই সাথে একটু লিখে নেন। পিডিএফ যতই পান, আমি প্রত্যেক ক্লাসে বলি আপনাদের কি করতে হবে, আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই এগুলো কিন্তু 2-4টি জিনিস লিখে নিতে হবে। ওকে, তারপরে কোনো কোশ্চেন? ইস, ছেলে মেয়ে ক্লাস করে রিয়াক্ট দেয় না, কি খারাপের খারাপ। ওকে, ঠিক আছে। তারপরে আসেন, এখান থেকে একটু আমরা পরেরটায় যাই। স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আমরা আরো 3টি বিষয় আমরা লক্ষ্য করতে পারি। 3টি লক্ষ্য অর্জনের কথা বলা আছে। এক, পাকিস্তানি উপনিবেশবাদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম বাংলা প্রতিষ্ঠা এবং সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করে কৃষক শ্রমিক রাজ কায়েম করার শপথ গ্রহণ করা হয়। আপনাদেরকে আমি খুব সহজ ভাষায় বলি, এখন বইপত্রে লেখা থাকলে সেটা একটু কঠিন হবেই। আমি যদি আপনাদের সহজ করে বলি, উপনিবেশ মানে কি? উপনিবেশ মানে একটা অঞ্চলে গিয়ে আরেক অঞ্চলের মানুষ যখন রাজত্ব করতে চায়, নিজের স্বার্থ হাসিলের জন্য ওই অঞ্চলের মানুষকে কষ্ট দেয়, সংক্ষিপ্ত ভাষায় সেটা আপনি উপনিবেশ মনে করেন। যেমন ভারতবর্ষে ইংরেজরা এসে ভারতবর্ষকে কিন্তু একটা নির্যাতনের মধ্যে রেখেছিল। তারা নিজেদের ফায়দা উসুলের জন্য ভারতবাসীকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছিল। এই যে সামগ্রিক যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা উপনিবেশ মনে করতে পারি। এবং উপনিবেশ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ কি চাচ্ছিল? তৎকালীন সময়ে কৃষক আর শ্রমিকরাই বাংলাদেশের মূল যে চালিকা শক্তি সেটি ছিল। তো তখন সমাজতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে কৃষক এবং শ্রমিকদেরকে একটি ভালো মানে জীবন ব্যবস্থা এবং একটি সুন্দর কি বলবো উপার্জনক্ষম হওয়ার যে ক্ষমতা, সেটি কিন্তু বিশেষভাবে দেওয়ার একটি কথা সেখানে বলা আছে। ওকে, ঠিক আছে, কমেন্ট করতে হবে না, আপনার খাতায় লেখেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে দেখেন, শেখ মুজিবুর রহমানকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়। এখানে এক্সট্রা একটা তথ্য আমি আপনাদেরকে অ্যাড করতে চাই। এখন আমি একটা প্রশ্ন করি আপনাদের, যে কাকে ভারপ্রাপ্ত সর্বাধিনায়ক ঘোষণা করা হয়? ভারপ্রাপ্ত সর্বাধিনায়ক ঘোষণা করা হয় কাকে? কাকে বলেন? ভারপ্রাপ্ত সর্বাধিনায়ক কাকে ঘোষণা করা হয়? তাজউদ্দিন আহমেদকে। ঠিক আছে, তাজউদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত সর্বাধিনায়ক ঘোষণা করা হয়। এই কোশ্চেন যেহেতু এবার আসবে না, ওই কোশ্চেনটা এবার খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ওলে গুড স্টুডেন্ট রে। ওকে, ঠিক আছে, তারপরে আসেন, এই ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম শহীদ কে হয় এটা কিন্তু আপনাদের মধ্যে অনেকেই জানেন না। আপনারা বলেন তো কে কে এটা প্রথম দেখতেছেন, একটু আমাকে সত্যি কথা বলবেন। বেশিরভাগের কিন্তু এটা প্রথম দেখার কথা। প্রথম শহীদ কে? শঙ্কু সমজদার। তিনি শহীদ হন কবে? 3রা মার্চ 1971 সালে সকাল 9 ঘটিকায়। 3রা মার্চ 1971 সাল সকাল 9টায়। ছাত্র ছিলেন কে কোথাকার? কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয়, রংপুর, 6ষ্ঠ শ্রেণী, অর্থাৎ অনেক ছোট একজন শিক্ষার্থী শঙ্কু সমজদার 3রা মার্চ 1971 সালে সকাল 9 ঘটিকায় কি করে? শহীদ হয়। প্রথম শহীদকে শঙ্কু সমজদার। বুঝতে পারছেন কিনা বলেন? কে কে নতুন শুনলেন বলেন? যারা নতুন শুনেছেন সবার জন্য ট্রিট আছে, বলেন। ওকে, ঠিক আছে। তারপরে এখানে আমরা একটু মানে একটু যদি ভালো করে আরেকটু তথ্য জানি, 1971 সালের 3রা মার্চ বিকালে রাজধানীর মৌচাক মোড়ে শহীদ হন মালিবাগস্থ, মানে মালিবাগের, মালিবাগ কি ঢাকার একটা স্থান, মালিবাগের আবু জর গিফারি কলেজের ছাত্র ফারুক ইকবাল। এটা অনশনে হবে, ঠিক আছে? অনশনে শঙ্কু সমজদার না থাকলে ফারুক ইকবালকে আপনারা উত্তর করবেন। এখন আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে বলি,
এই দিন 1971 সালের 3রা মার্চ একই দিনে বিকালে আরেকজন শহীদ হন। তিনি কে? তিনি আবুজর গিফারি। আবুজর গিফারি কলেজ, এটা একটা ঢাকার কলেজ, এই কলেজের ছাত্র ফারুক ইকবাল তিনি বিকালে শহীদ হন। সুতরাং যদি কোথাও যদি শঙ্কু সমজদার উত্তর না থাকে তাহলে অ্যান্সার কি দিবেন? ফারুক ইকবাল। যদি শঙ্কু সমজদার থাকে, শঙ্কু সমজদার না থাকলে ফারুক ইকবাল। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা একটু বলতে হবে। ক্লিয়ার হয়েছে কিনা একটু বলতে হবে ভাই আপুরা। কোনো কোশ্চেন থাকলে একটু বলবেন, ঠিক আছে? কোনো চাপ নেই। তারপরে আসেন সর্বশেষ শহীদ দেখব। শুরু দেখবো আর শেষ দেখবো, তারপরে আর কিচ্ছু দেখবো না, ঠিক আছে? মাঝখানে যা ইচ্ছা হয়ে যাক। সর্বশেষ শহীদকে তসলিম। দেশকে স্বাধীন করে মালিবাগে নিজ পৈতৃক নিবাসে ফেরার পথে 17ই ডিসেম্বর বুড়িগঙ্গার নৌকাডুবিতে মারা যায়। অর্থাৎ তিনি কিন্তু আর মানে কি বলবো, শত্রুদের হাতে মারা যায়নি। তিনি কি করেন? তিনি যখন এই জয়লাভের পরে তিনি যখন বাড়ি ফিরছিলেন পৈতৃক নিবাসে, তখন 17ই ডিসেম্বর বুড়িগঙ্গায় নৌকাডুবিতে তিনি মারা যায়। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, ইন্টারেস্টিং বলবো না, আপনাদের এই তথ্যটা জানা দরকার। প্রথম শহীদ মালিবাগে, শেষ শহীদ কোথায়? মালিবাগে, ঠিক আছে? এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন ভাইয়াপুরা। ওকে, দুইটাই যদি থাকে তাহলে আপনারা অবশ্যই প্রথম যেটা থাকবে সেটাই অ্যান্সার করবেন। অর্থাৎ দুইটা যদি থাকে তাহলে আপনারা কি অ্যান্সার করবেন বলেন? শঙ্কু সমজদার অ্যান্সার করবেন। যদি একটা থাকে সেই একটা অ্যান্সার করবেন, আর যদি শঙ্কু সমজদার না থাকে ফারুক অ্যান্সার করবেন। এখন শেষ শহীদকে সমাহিত করা হয় কোথায় বা কবর দেয়া হয় কোথায়? মৌচাক মোড়ে, ঠিক আছে? মালিবাগ মৌচাক একেবারে পাশাপাশি, এই জন্য মৌচাক মোড়ে তাকে সমাহিত করা হয়। ক্লিয়ার কিনা বলতে হবে, কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। না, অ্যাক্সিডেন্ট কিন্তু শহীদ কেন আমি বলি। শহীদ মানে শুধুমাত্র এটি বোঝায় না যে যুদ্ধে শত্রুদের কাছেই মারা যাবে। শহীদ মানে প্রত্যেক সেই মানুষ, যেই মানুষগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং সেই যুদ্ধে তাদের অবদান ছিল এবং এই যুদ্ধকালীন সময় বা তার আশেপাশের সময় তারা মারা গেছে। এখন প্রথমটার ক্ষেত্রেও আপনারা দেখলেন যে আমরা কিন্তু জানি মেইনলি আমাদের 26শে মার্চ থেকে যুদ্ধ শুরু করেছে, কিন্তু সেখানে আমরা দেখলাম 3রা মার্চ কিন্তু 2জন শহীদ হয়েছে। তার মানে কি? যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে এবং এই সময়কালের আশেপাশে যারা এই রিলেটেড কাজে মারা যাবে তাদের সবাইকে আমরা শহীদ বলবো, ঠিক আছে? তারপরে আসেন প্রথম সশস্ত্র প্রতিরোধ। সশস্ত্র প্রতিরোধ বাঙালিরা তো শুরু থেকেই প্রতিরোধ করত, কিন্তু সশস্ত্র প্রতিরোধ কি? অস্ত্র নিয়ে তাদের মোকাবেলা করা, সেটাকে বলা হয় সশস্ত্র প্রতিরোধ। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গড়ে ওঠে বলেন? গাজীপুরে। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র যেই প্রতিরোধ সেটা গড়ে ওঠে গাজীপুরে। এই কোশ্চেনটাও আসতে পারে। এখন যদি বলে কবে, তাহলে হচ্ছে 19শে মার্চ 1971 সালে। 19শে মার্চ 1971 সালে। তারপরে দেখেন ঐতিহাসিক 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণের পর দেশ স্বাধীনতা ও মুক্তির আন্দোলন, ওকে এই প্রশ্ন আসবে না, বাদ। তারপরে আসেন এই ঘটনার পর সারা দেশে স্লোগান ওঠে জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো। এটা দেখেন, জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো, এই জায়গাটা থেকে কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন আসবে, কেমনে আসবে? যে 7ই মার্চের পর সারা দেশে কি স্লোগান ওঠে? জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো। এটাও কিন্তু আপনারা অনেকেই জানতেন না। কে কে জানতেন না আবারও একটু সাড়া দেন। কে কে জানতেন না আবারও একটু সাড়া দেন। ওকে, ঠিক আছে। 1971 সালেই 19শে মার্চ স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে, প্রাক্কালে মানে শুরুতে, জয়দেবপুরের সংগ্রামী জনতা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। অর্থাৎ ওই জায়গাটাতে প্রথমেই বা 19শে মার্চেই পাক হানাদার বাহিনীর সাথে তারা মুখোমুখি হয় এবং সেখানে একবার মানে এক কথায় বলতে গেলে তারা পাক হানাদার বাহিনীদেরকে এক প্রকার পরাজিত করে দেয়।
যেহেতু ধরেন যে আপনার পাশের বাড়ির একজন পড়াশোনা করতেছে, আপনার মামুনি এসে বা আপনার মা এসে কি বলবে যে ও পড়তেছে তুমিও পড়ো বা ওর মতো হও, ভালো ছাত্র ছাত্রীকে দেখে বলে না ওর মতো হও, ঠিক তেমনি বাঙালিরাও ওই জয়দেবপুরকে দেখে বলছিল জয়দেবপুরের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো, মানে জয়দেবপুর যেভাবে তাদেরকে স্বাধীন করেছে বা তাদের অংশ থেকে পাকা হানাদার বাহিনীকে তাড়িয়ে দিয়েছে, তোমরাও সেই কাজটি করো। বুঝতে পেরেছেন কিনা একটু বলতে হবে ভাইয়া, আপুরা ক্লিয়ার কিনা একটু বলতে হবে। গেরিলা বাহিনী, ওকে, হাতে সময় কম, অনেক কিছু পড়তে হবে। পিস সাহেব ইজ ওয়েটিং ফর ইউ গাইজ, ওকে। আসেন, ক্র্যাক প্লাটুন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসরদের বিরুদ্ধে ঢাকা শহরের কয় নাম্বার সেক্টর? 2 নাম্বার সেক্টর। ঢাকা শহর কয় নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 2 নাম্বার সেক্টরের। এই সেক্টরের বিষয়গুলো কিন্তু আপনাদের মুখস্থ রাখতে হবে। চট্টগ্রাম কত নাম্বার সেক্টরের অংশ একটু বলেন তো? চট্টগ্রাম কত নাম্বার সেক্টরের অংশ ছিল একটু বলে ফেলেন। চট্টগ্রাম কত নাম্বার সেক্টরের অংশ ছিল? চট্টগ্রাম কত নাম্বার সেক্টরের অংশ ছিল একটু বলে ফেলেন। একটু বলবেন। একটু কুইক বলতে হবে। চট্টগ্রাম কত নাম্বার সেক্টরের অংশ ছিল একটু বলে ফেলেন। চট্টগ্রাম 1 নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। চট্টগ্রাম, তারপর হচ্ছে আপনার মানে চট্টগ্রামের ওই অংশ, পুরা চট্টগ্রামের অংশটা, তারপর আপনার হচ্ছে কি ফেনীর কিছু অংশ, এগুলো কিসের কিসের অংশ ছিল? বান্দরবন, এগুলো কিন্তু সবকিছুই 1 নাম্বার সেক্টরের অংশ ছিল। 2 নাম্বার বলে আপনারা কেন জানি থেমে গেছেন। 1 নাম্বার সেক্টর চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, এগুলো সবকিছুই কি রাঙামাটি, এগুলো সবকিছুই সেক্টর 1-এর অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, চমৎকার। সেক্টর 1-এর সেক্টর কমান্ডার কে ছিলেন বলেন, দ্রুত বলেন। সেক্টর 1-এর সেক্টর কমান্ডার কে ছিলেন? সেক্টর 1-এর মানে সেক্টর কমান্ডার কে ছিলেন? মেজর জিয়াউর রহমান। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু এবার পরীক্ষায় আসতেই পারে। তারপরে আসেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় ঢাকা শহরে 2 নং সেক্টর গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাকে কি বলা হইতো? ক্র্যাক প্লাটুন। তারা কি করত? গেরিলা আক্রমণ করত। তারপরে এই গেরিলা দলটি অত্যন্ত দক্ষতার সাথে কি করে? হিট অ্যান্ড রান, মানে এটা যদি আমরা বাংলা করি তাহলে কি, মারো এবং ভাগো বা দৌড়াও, মেরে তারা একদম পালিয়ে চলে আসতো, সেই ব্যাপারটা হিট অ্যান্ড রান। ঠিক আছে, পদ্ধতিতে অসংখ্য আক্রমণ পরিচালনা করত। ক্র্যাক প্লাটুন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে? খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ এবং আরেকজন কে বলেন? এটিএম হায়দার। এই বাহিনীর সদস্যরা ভারতের মেঘালয়ে, ঠিক আছে, মেঘালয়ে ভারতের মেঘালয়ে প্রশিক্ষণ ক্যাম্পে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে। বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। বুঝতে পেরেছেন কিনা একটু বলবেন। সার্থক খুব চমৎকারভাবে জিয়াউর রহমানের কথা বলেছেন এবং রফিকুল ইসলামের কথা বলেছেন। জিয়াউর রহমান আপনার মার্চ এপ্রিল পর্যন্ত ছিলেন, তারপর কিন্তু রফিকুল ইসলাম চলে এসেছেন এখানে। ওকে, ক্লিয়ার কিনা একটু বলেন। ওকে, তারপর আমরা একটু যাই মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনী। প্রাক প্লাটুনের সদস্য কারা কারা ছিল? এখানে একজন শিল্পীকে দেখতে পাচ্ছি, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। এটা আবার চুপ্পু মনে করেন না, চুপ্পু না কিন্তু, ঠিক আছে। শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শহীদ শাফি ইমাম রুমি,
পপ সম্রাট আজম খান, আমাদের একেবারে চিরায়ত চেনা আজম খান, বদিউল আলম বদি, রাইসুল ইসলাম আসাদ, শহীদ মোহাম্মদ আবু বক্কর, তিনি কিন্তু সর্বকনিষ্ঠ গেরিলা ছিলেন। এইটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, সর্বকনিষ্ঠ গেরিলা কে ছিলেন? শহীদ শহীদ মোহাম্মদ আবু বকর। লিখছেন কিনা একটু বলেন, লিখছেন কিনা একটু বলেন, লেখা হলে একটু বলে ফেলেন দ্রুত। সবাই চুপ্পু চুপ্পু লিখতেছেন কেন? বিগ ফ্যান নাকি চুপ্পুর? ওকে, লিখছেন কিনা একটু বলে ফেলেন, চটপট বলে ফেলেন। লিখছেন কিনা একটু বলেন। ওকে, ঠিক আছে, নেন এসএস নিয়ে নেন, কোনো সমস্যা নাই। তারপরে আসেন, আমরা এই 11টা সেক্টর থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে, ঠিক আছে? তো আমরা একটু ফার্স্ট অফ অল কয়েকটা তথ্য পড়ি। এই তথ্যগুলো পড়ার পরে আমরা তারপরে আবার একটু নতুন করে দেখবো যে কি কি আমাদের আসতে পারে। মহান মুক্তিযুদ্ধ একটি সুশৃঙ্খল যুদ্ধ ছিল, এবং একটা দেশকে আপনি যখন, পুরো একটা দেশকে যদি একটা টিম অপারেট করে, সেটা যত বড় টিমই হোক, তখন কিন্তু দেখবেন কোনো না কোনো জায়গা গুরুত্ব পাচ্ছে না, কোনো না কোনো একটা জায়গা গুরুত্বহীন থেকে যাচ্ছে। সেই সমস্যাটাকে নির্মূল করার জন্য বা চিহ্নিত করার জন্য পুরো দেশটাকে 11টা ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটু সবাই কমেন্ট করে ফেলেন, কোন সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না, এটা একটু কমেন্ট করে ফেলবেন, আমি আগায় যাচ্ছি। তারপর দেখেন, তখন 11টি সেক্টরে সেক্টর কমান্ডারদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে। তখন যদি পুরো একটা টিম পুরো দেশ নিয়ে ভাবতো, তাইলে কিন্তু কোনো না কোনো জায়গা থেকে পাক হানাদার বাহিনীদেরকে বিতাড়িত করা সম্ভব হতো না। তো সেই জায়গা থেকে কিন্তু কি করা হয়, সেই জায়গা থেকে কিন্তু আপনার মানে এই সেক্টর গুলোকে ভাগ করা হয়, এবং এক একজন এক একটায় যখন মনোনিবেশ করে, তখন কাজটা কিন্তু সুন্দর এবং সুশৃঙ্খল হয়। ওকে, এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে দেশকে বা বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল কার নির্দেশে? প্রশ্ন, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নির্দেশে। যদি প্রশ্ন এমন ভাবে আসে বন্টন কে করে? মেজর জেনারেল ওসমানী বা জেনারেল ওসমানী বন্টন করে। এই দুইটা কোশ্চেনই আসতে পারে এবং এবার পরীক্ষায় আসার মতো প্রশ্ন, ঠিক আছে? সবাই লিখবেন, যারা যারা ক্লাসে আছেন সবাই লিখবেন, লিখে বলবেন যে ডান, ঠিক আছে, সঠিক অ্যান্সার। নাহিদ বলেছেন, হাফসা বলেছেন, ও আলভি ভুল হয়েছে, নাজনীন ঠিক বলেছেন, সুরাইয়া ঠিক বলেছেন, তাসরুবা ঠিক বলেছেন, ওকে, রিফা ঠিক বলেছেন, সুমাইয়া ঠিক বলেছেন, জাকির ঠিক বলেছেন, হ্যাঁ নৌ সেক্টর হিসেবে পরিচিত, আয়েশা ঠিক বলেছেন, জুবাইদা ঠিক বলেছেন। আর এখন সবাই লিখে ডান বলবেন, সবাই, হাফসা বলেছেন, ওকে ঠিক আছে, দ্রুত ডান বলেন, লিখে একটু ডান বলে ফেলেন। চমৎকার। আবার বলি, এই যে 11টা সেক্টরে ভাগ করা হয়েছে বাংলাদেশকে, এটা তো অবশ্যই কেউ না কেউ নির্দেশ দিয়েছে, এই জন্যই ভাগ করা হয়েছে। এই নির্দেশটা দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, এবং এই নির্দেশটা পালন করেছে কে? জেনারেল ওসমানী। তিনি এই 11টা ভাগ করে, কার নির্দেশে করে? তাজউদ্দিন আহমেদের নির্দেশে করে। তারপর আসেন, মুক্তিযুদ্ধের সময় 1 নম্বর সেক্টরের অধীনে ছিল কি? চট্টগ্রাম, অলরেডি বলেছি। আরো কি কি ছিল? খাগড়াছড়ি, খাগড়াছড়ি ছিল, বান্দরবন ছিল, ঠিক আছে, তারপরে ফেনীর কিছু অংশ ছিল, ফেনীর কিছু অংশ ছিল, ঠিক আছে, এইরকম অনেকগুলো পার্ট কিন্তু সেখানে ছিল। ঢাকা ছিল 2 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টরের অধীনে ছিল? 7 নম্বর সেক্টর, রাজশাহী। এবং বিগত বছরের প্রশ্নে আপনারা বগুড়া দেখতে পারবেন, সেটাও ছিল 7 নম্বর সেক্টরের আন্ডারে। লেখা হয়েছে কিনা একটু আমাকে বলেন। সরে গিয়েছি, নেন এসএস নেন।
এসএস নেওয়া শেষে একটু আমাকে জানাবেন, আবার একটু যেতে হবে। ওকে, ঠিক আছে। তারপরে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর যে সেক্টরের অন্তর্ভুক্ত ছিল 8 নম্বর সেক্টর, যেটা এবার আপনাদের পরীক্ষায় কোনো দিনই আসবে না। তারপরে মুক্তিযুদ্ধের সময় সুন্দরবন যে সেক্টরের অধীনে ছিল 9 নম্বর সেক্টর, 9 নম্বর সেক্টরের আন্ডারে কে ছিল? সুন্দরবন। তারপরে আসেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ কমান্ডো সেক্টর ছিল 10 নং সেক্টর। এটা কিন্তু একটু আগে আপনাদের মধ্যেই কেউ একজন বলেছেন, নৌ কমান্ডো সেক্টর ছিল 10 নম্বর সেক্টর, যে সেক্টরের কোনো কি ছিল না? সেক্টর কমান্ডার ছিল না। এইটা নিয়ে আপনাদেরকে কমেন্ট করিয়ে ফেলেছি, সুতরাং এটা স্কিপ করছি। এবার আমাদের সেক্টরের মধ্যে থেকে কিছু কিছু জিনিস জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। যারা যারা সেক্টরকে বোরিং মনে করবেন, পড়ার আগেই হেরে যাবেন বা হারার আগেই হেরে যাবেন, তাদের জন্য কিন্তু আসলেও খুবই দুর্দশা অপেক্ষা করছে। বিরক্ত হওয়ার কিছু নেই, সেক্টর গুলো আহামরি কঠিন না। 100% মুখস্থ করতে হবে কিনা যদি প্রশ্ন করেন, উত্তরে বলবো না। তবে একটা সম্যক ধারণা রাখতে হবে কিভাবে পড়তে হবে সেক্টর, কিভাবে বুঝতে হবে, কিভাবে শিখতে হবে। চলুন জেনে নেওয়া যাক। দেখেন, 1 নম্বর সেক্টর কে ছিলেন? মেজর জিয়াউর রহমান। কবে থেকে কবে? এপ্রিল থেকে জুন পর্যন্ত ছিলেন। কিন্তু এর মধ্যে একটা ইন্টারাপশন আছে। মেজর জিয়াউর রহমান যখন আপনার ফোর্সের দায়িত্বে গেলেন, জিয়াউর রহমান জেড ফোর্সের দায়িত্বে গেলেন, তৎকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন সময়ে কিন্তু তিনি ব্যস্ততার কারণে কিন্তু অনেক সময়ে কিন্তু এই ক্ষমতাটা তৎকালীন সময়ে একটু হাত বদল হয়েছে। তারপরে দেখেন, ওকে, রেইন বলেছে এগুলো ছিল, হ্যাঁ এগুলো তো ছিলই। সহজ করে মনে রাখার উপায়, এটা আপনারা সহজ করে মনে রাখার উপায় অন্য একদিন বলবো। আজকে আপনাদের যেগুলো একেবারে যতটুকু না পড়লেই নয় সেটা ততটুকু বলবো, কারণ পীর সাহেব ইজ কামিং। ওকে, তারপরে দেখেন, এখানে আমরা যেই জিনিসটা মনে রাখবো, আমরা যেই জিনিসটা মনে রাখবো, 2 নম্বর সেক্টরে ছিলেন খালেদ মোশাররফ। এই বিষয়টা খুবই ভালো করে জানতে হবে। এবং 2 নম্বর সেক্টরে যেহেতু ঢাকা আছে, এই সেক্টরটা অটোমেটিক গুরুত্বপূর্ণ, এই সেক্টরের সবকিছু আপনাদের পড়তে হবে। এবং দেশের যে পরিবেশ পরিস্থিতি, যেহেতু মেজর জিয়াউর রহমান 1 নম্বর সেক্টরে ছিল, 1 খুবই গুরুত্বপূর্ণ, 2 খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু যদি দেখি, খালেদ মোশাররফ এপ্রিল থেকে সেপ্টেম্বরে ছিলেন, তারপরে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ছিল এটিএম হায়দার। আরেকটু যদি দেখি কি কি ছিল, নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব এবং ঢাকা জেলার, ঢাকা ফরিদপুর জেলার অংশ বিশেষ। এটা সদর দপ্তর কোথায়? মেঘালয়। মেঘালয়, ঠিক আছে, মেলাঘর না, মেঘালয়। মেঘালয়, ত্রিপুরা। এটা একটু মনে রাখবেন। 1 নম্বর সেক্টরের তথ্য যদি আমরা মনে রাখি, হরিয়ানা, ত্রিপুরা। ত্রিপুরাতেই কিন্তু মেইন মেইন যে কাজগুলো, শাখাগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে। 1 নম্বর মনে রাখতে হবে, 2 নম্বর মনে রাখতে হবে। খুব বেশিক্ষণ স্লাইড রাখছি না, কারণ স্লাইড আপনাদের মাঝার ভাই ক্লাস শেষ হওয়ার আগেই দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। 3 নম্বরে আসেন, মেজর শফিউল্লাহ, মেজর নুরুজ্জামান। তাইলে দেখেন এখানে কি কি ছিল? আখাউড়া ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলার অংশ বিশেষ। এটা হবে হকিগঞ্জ না হবিগঞ্জ। হবিগঞ্জ কিশোরগঞ্জ ঢাকা জেলার অংশ বিশেষ। এগুলো এত মনে রাখতে হবে না। মনে আবার কোথায় রাখবেন সেটা আমি বলে দিচ্ছি। মনে আবার কোথায় রাখবেন আমি বলে দিচ্ছি। মনে রাখবেন আবার এসে 7 নম্বর সেক্টর কে ছিল? মেজর কাজী নুরুজ্জামান। সমগ্র রাজশাহী ঠাকুরগাঁও ছাড়াও দিনাজপুরের কিছু অংশ ছিল, ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুড়া এবং পাবনা ছিল। 7 নম্বর সেক্টরটা আপনাদের কি করতে হবে? মনে রাখতে হবে। বুঝছেন কিনা একটু আমাকে বলেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। আচ্ছা, পীর সাহেব বলা হয় কেন? পীর, কারণ আমরা এটার আসলে স্পেসিফিক কোনো উত্তর দিব না। ভাই তো ভাই, এই জন্য আমরা সবাই ভালোবেসে তাকে পীর সাহেব বলি। ওকে, আসেন। তারপরে দেখেন, তারপরে কোনটা আমাদের একেবারে ইম্পর্টেন্ট? 10 এবং 11, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, দুইটা ইম্পর্টেন্ট। মুক্তি বাহিনীর ট্রেনিং প্রাপ্ত নৌ কমান্ডারগণ কোন সেক্টরে ছিল? 10 নম্বর সেক্টরে। কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিল না? 10 নম্বর সেক্টর। কোন সেক্টরে
আপনার কি বলবো মানে জলপথ ছিল 10 নম্বর সেক্টরে, অভ্যন্তরীণ নৌপথ এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল কোন সেক্টরে, 10 নম্বর সেক্টরে, চট্টগ্রাম এবং চালনা কোন সেক্টরে, 10 নম্বর সেক্টরে। যখন চট্টগ্রাম ও চালনার যখন কি বলবে সমুদ্র উপকূলীয় অঞ্চল তখন হবে 10 নম্বর সেক্টর, আর যখন শুধু চট্টগ্রাম বলবে তখন কত নম্বর সেক্টর হবে একটু বলেন, একটু বলবেন যে শুধু চট্টগ্রাম বললে কত নাম্বার সেক্টর হবে, একটু বলে ফেলেন, চটপট বলে ফেলেন। তারপরে দেখেন 11 নাম্বার, মেজর আবু তাহের আর ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ 3 নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং এটা কোথায় কোথায় ছিল, কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র, এটা কি হবে সমগ্র ময়মনসিংহ অঞ্চল, এটা সদর দপ্তর ছিল মহেন্দ্রগঞ্জ, আসাম। এই পর্যন্ত যা যা পড়িয়েছি কোনো প্রশ্ন আছে, কোনো বিভ্রান্তি আছে, কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলবেন। পরের যে অংশ পড়াবো এই অংশ থেকে একটা এমসিকিউ আসবেই। একটু আমাকে বলেন, একটু আমাকে বলেন এই পর্যন্ত কোনো সমস্যা আছে নাকি। এখন আমরা যদি ফোর্সের হিসাব করি, ফোর্স ছিল আমাদের কয়টি, 3টি। এই 3টি ফোর্সের যারা প্রধান ছিল তাদের নামের প্রথম যে অক্ষর সেই অক্ষর অনুযায়ী কিন্তু সেই ফোর্সের নাম দেয়া হয়েছে, ঠিক আছে। সেই সেক্টর মানে সেই ফোর্সের নাম দেয়া হয়েছে কি হিসেবে, তার নামের প্রথম অক্ষর হিসেবে। তো আমরা প্রথম যে ফোর্সটি আছে সেটি যদি আমরা খেয়াল করি, জেট ফোর্স, জিয়াউর রহমানের জেট, তারপরে ফোর্স, জেট ফোর্স। তারপরে এটার অধিনায়ক কে ছিলেন, স্বভাবতই মেজর জিয়াউর রহমান। গঠিত হয় কবে, 7ই জুলাই 1971 সালে। সদর দপ্তর তেলঢালা তুরা, ত ত তেলঢালা তুরা। মনে থাকবে কিনা একটু আমাকে বলেন, মনে থাকবে কিনা একটু আমাকে বলেন, মনে থাকবে কিনা একটু বলতে হবে, দ্রুত বলেন, দ্রুত বলেন যে মনে থাকবে কিনা। মনে থাকবে কিনা একটু বলেন। কোনো কোশ্চেন থাকলে বলেন ভাইয়াপুরা। ওকে, বোর হচ্ছেন বেশি। তারপরে বললাম যে প্রথম অক্ষর দিয়ে হবে, তাহলে শফিউল্লাহ, এস, এস ফোর্স। প্রধান হবেন বা অধিনায়ক হবেন মেজর কে এম শফিউল্লাহ। গঠিত হয় 1ই অক্টোবর 1971 সালে। আর সদর দপ্তর কোথায়, হাজামারা, ঠিক আছে, হাজামারা সদর দপ্তর। প্রধান মেজর কে এম শফিউল্লাহ, 1ই অক্টোবর 1971 বা পহেলা, পহেলা অক্টোবর, ঠিক আছে। তিতুমিরের এক ভাই একলা বলেছিল, সেইটা মনে করেই একই বললাম। ওকে, লিখেছেন কিনা একটু আমাকে বলেন। কি প্রশ্ন করেছেন? 2 নং সেক্টর কমান্ডার খালেদ মোশাররফ, বললাম তো এটা। খালেদ মোশাররফ ছিল আর এটিএম হায়দার ছিল, ঠিক আছে। খালেদ মোশাররফ আর এটিএম হায়দার। বাংলা ক্লাস ঠিক 8টা থেকে, আপনাদের আর 10 মিনিট নিয়ে ক্লাসটি শেষ করে দিব। ওকে, আমরা একটু ফাস্ট যাই, তাছাড়া আসলে আমাদের শেষ করা একটু প্যারা হয়ে যাবে। তারপরে মুক্তিবাহিনীর ফোর্স কি, খালেদ মোশাররফ, মেজর খালেদ মোশাররফ, ঠিক আছে। তো খালেদের কে, তার মানে এটা হচ্ছে কে ফোর্স। অধিনায়ক কে ছিল, মেজর খালেদ মোশাররফ, ঠিক আছে। তারপরে দেখেন গঠিত হয় কবে, 14ই অক্টোবর 1971, আগরতলা ত্রিপুরা, সদর দপ্তর আগরতলা ত্রিপুরা। প্রধান খালেদ মোশাররফ দেখে কে ফোর্স। বুঝতে পারছেন কিনা একটু আমাকে বলেন, পরেরটায় যাব, সময় কম, আপনারাও অস্থির হয়ে আছেন, সুতরাং খুব বেশি সময় আপনাদের নিব না।
ঠিক আছে, তারপরে আসেন, স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় কয়জনকে? 68 জনকে, একটু লিখে নিবেন এগুলা। তারপরে 1975 সালে, ওকে ঠিক আছে, কোনো দরকার নাই, আসবে না পরীক্ষায়। তারপরে মোট বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় 69 জন। 69 জনকে কিসে? বীর উত্তম। আর এখানে দেখেন বীর উত্তম বলা আছে 68। তাহলে এখন দেখেন এখানে একজন বাড়ানো কেন হইলো, যেটা আমি কেটে দিলাম, যে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানে হত্যা করতে আসা হলো, তখন ব্রিগেডিয়ার জামিল কি করলেন? তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। এই জন্য 68-র সাথে তাকে যুক্ত করে 69 জন বলা হয়েছে। তাইলে দেখেন বর্তমানে তারপরে দেখেন স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয় কতজনকে? 174 জনকে। 175 ছিল, একজনকে বাদ দেওয়া হয়েছে। এই জায়গাগুলো যেহেতু একটু কন্ট্রোভার্সি আছে, সেই জন্য কিন্তু এখানে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতেও পারে, নাও পারে। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় 424 জন, আগে ছিল 426 জন। কিছু কিছু ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এই জন্য ইকুয়েশনটা এইরকম হয়ে আছে। আপনারা সবসময় বর্তমানটা পড়বেন, স্লাইড যখন পাবেন আপনারা বর্তমানটা পড়বেন, আরেকটাকে আপনারা একটু নেগলেক্ট করবেন। ওকে, ফাতেমাতুজ জোহরা বলেছে 7:59। ঠিক আছে, আপনার কথাই রাখলাম, একেবারে 7:59 পর্যন্তই ক্লাস হবে। তারপরে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীকপ্রাপ্ত খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধাকে সেতারা বেগম এবং তারামন বিবি। কে কে? সেতারা বেগম এবং তারামন বিবি। এবং মুক্তিযুদ্ধের প্রথম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মহিলাকে? ক্যাপ্টেন সেতারা বেগম। একেবারে পরীক্ষায় আসার মতো 100%। এরপরে যেই পরীক্ষাগুলো দিবেন, অ্যাডমিশন টেস্টের কোথাও না কোথাও এই প্রশ্ন পাবেন পাবেন পাবেন, শিওর। উত্তর আপনারা দিবেন সবসময় বর্তমানটা, বর্তমানটা সবসময় উত্তর দিবেন, এটা বলে দিয়েছি। যে সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক পায় তার নাম কি? আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার সাহিত্যের জন্য তিনি কি করেন? বীর প্রতীক উপাধি পান। ক্লিয়ার কিনা একটু বলতে হবে। ওকে, ঠিক আছে, তারপরে আসেন, ঘুরে আসি আরেক জায়গা থেকে। বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম কি? শহীদুল ইসলাম চৌধুরী। তিনি যুদ্ধ করেছেন কত নম্বর সেক্টরে? 11 নম্বর সেক্টরে। 12 বছর বয়সে। তিনি লালু নামে অধিক পরিচিত। বঙ্গবন্ধু তাকে আদর করে বীর বিচ্ছু নামে ডাকতো। কেউ যদি বাসায় দুষ্টুমি করে তাকে বিচ্ছু বলা হয় না, তাকে বীর বিচ্ছু বলে ডাকা হতো। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলতে হবে। তারপরে কতজন বীরশ্রেষ্ঠের কবর বর্তমানে ঢাকায় আছে? 2 জন বীরশ্রেষ্ঠের কবর। বাংলাদেশের কোন জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কি? মানে ধরেন যে যুদ্ধে মারা যায়নি, যুদ্ধে বেঁচে আছে, কিন্তু খুবই বেশি অবদান রেখেছে, তাদেরকে কি বলা হয়? বীর উত্তম বলা হয়। ওকে, মানে যাদেরকে এই উপাধিটা দেওয়া হয়েছে, যে জীবিত ব্যক্তির প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদক কি? বীর উত্তম। মুক্তিযুদ্ধে একমাত্র পদকপ্রাপ্ত আদিবাসী কে? একেবারে খুবই ইম্পর্টেন্ট এবং এবার আসার মতো একটা প্রশ্ন। কে? ইউকে চিং মারমা। ইউকে চিং মারমা বীর বিক্রম পেয়েছে। কে? ইউকে চিং মারমা। তারপরে আসেন, হ্যাঁ এবার ওইটা আসবে না, আগে হইলে আসতে পারে, মানে আসতে পারতো। তারপরে দেখেন, একটা দেশ যুদ্ধ করে ধরেন স্বাধীন হইল, স্বাধীন মানে কালকেই ধরেন যে আপনাদের ঢাকা কোনো কারণে বলতেছে আমরা স্বাধীন রাষ্ট্র বলে বাংলাদেশের অন্য জেলাগুলোর সাথে ঝামেলা করে তারা আলাদা হয়ে গেল, তাহলেই কি তারা স্বীকৃতি পাবে? না। যখন একটা দেশ স্বাধীনতা লাভ করলো, তারপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্য দেশ থেকে তাদেরকে স্বীকৃতি দেওয়া। কারণ একটা দেশ কখনো একা বাঁচতে পারে না। খাবার থেকে শুরু করে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানির জন্য অন্য দেশের উপর নির্ভর করে। যদি অন্য দেশ এই দেশকে স্বীকৃতি না দিত, তাহলে কিন্তু সকল দেশের সাথে যত প্রকার বাণিজ্য ছিল, যত প্রকার চুক্তি ছিল, এগুলো কিছুই কিন্তু আর হয়ে উঠতো না। সেই জায়গা থেকে কিন্তু আমরা মানে অনেক পিছায় যাইতাম। ঠিক আছে, তো এই জন্য এই জিনিসটা আমাদের পড়া খুবই গুরুত্বপূর্ণ এবং এটার মাধ্যমে আজকের ক্লাসটি আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান। কখন? 6ই ডিসেম্বর বা
1971, ঠিক আছে, 6 ডিসেম্বর 1971। কে? ভুটান। অনেকে ভুল করে ইন্ডিয়া দাগান, এটা ভুল। ইন্ডিয়াও দিয়েছে 6 তারিখে, কিন্তু প্রথম দিয়েছে ভুটান, তারপরে দিয়েছে ইন্ডিয়া বা ভারত। তাইলে যদি অপশনে ভুটান না থাকে তখন হবে ভারত, কিন্তু এবছর থাকলে ভুটানই থাকবে। ভারত নিয়ে প্রশ্ন টশ্ন এবছর কমই হবে, হইলে নেগেটিভ কিছু হবে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশকে ইরাক। আরব দেশ, প্রথম আরব দেশ ইরাক। আর প্রথম দেশ মানে মুসলিম অমুসলিম সব মিলায় প্রথম দেশ ভুটান, দ্বিতীয় দেশ ভারত, প্রথম আরব দেশ কি? প্রথম আরব দেশ হচ্ছে ইরাক, 8ই জুলাই 1972। বুঝছেন কিনা একটু বলেন। নোয়াখালী দেশ চাই। ওকে, তারপরে আসেন, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব বা আরবের বাহিরের মুসলিম দেশ সেনেগাল। কবে দেয়? 1 ফেব্রুয়ারি 1972। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশকে? পূর্ব জার্মানি। পূর্ব জার্মানি। তারপরে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। এই দুইটা একই। দেখেন, প্রথম অনারব মুসলিম দেশ, অনারব মুসলিম দেশ অথবা প্রথম আফ্রিকান দেশ কে? সেনেগাল। কবে দেয়? 1 ফেব্রুয়ারি বা 1 ফেব্রুয়ারি 1972। সমাজতান্ত্রিক দেশ হিসাবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? পূর্ব জার্মানি। সমাজতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় পূর্ব জার্মানি। তারপরে দেখেন, উত্তর আমেরিকান দেশসমূহের মধ্যে প্রথম বাংলাদেশিকে স্বীকৃতি দেয় বারবাডোস। এটা অত ইম্পর্টেন্ট না। তারপরে দেখেন, দক্ষিণ আমেরিকান দেশগুলোর মধ্যে প্রথম স্বীকৃতি দেয় ভেনিজুয়েলা। তারপর প্রথম ওশেনিয়া মহাদেশের টোঙ্গা। পঞ্চশক্তির দেশগুলোর মধ্যে বাংলাদেশে প্রথম স্বীকৃতি দেয় রাশিয়া। রাশিয়া যেহেতু ভারতের বন্ধু ছিল এজন্য। তারপরে বাকি যেই জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আপনাদের গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো একটু আমি দাগাই দেই। জেনারেল নিয়াজি আত্মসমর্পণের জন্য যোগাযোগ করে মার্কিন দূতাবাসে। বিজয় দিবস আপনারা জানেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বাক্ষর করে 2 জন, এটা আপনারা মনে রাখবেন। যৌথ বাহিনীর পক্ষে কে করে? লেফটেন্যান্ট জেনারেল জগদীপ সিং আরোরা। তারপরে দেখেন, বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে AK খন্দকার। উপস্থিত ছিলেন কারা কারা? আতাউল গনি উসমানী, কারণ তিনি সেদিন কই ছিলেন? সিলেটে ছিলেন। মানে দুঃখিত, মানে তিনি জয়েন করেনি। কেন করতে পারেনি? তিনি সিলেটে থাকার কারণে জয়েন করতে পারেনি। তারপরে আসেন, পাকিস্তানের পক্ষে আত্মসমর্পণ দলিল তৈরি করে নিয়াজি, রাও ফরমান এবং জামশেদ। গুরুত্বপূর্ণ। নিয়াজির আত্মসমর্পণ করেন কতজন সৈন্য নিয়ে? 91,549, কিন্তু কোথায় কোথাও বলা হয় প্রায় 93,000। ক্লিয়ার কিনা বলেন? আজকের ক্লাস নিয়ে কোনো কমপ্লেন, কোনো কিছু বা কোনো প্রশ্ন, সবকিছুই কিন্তু আপনারা জানাতে পারেন। এনিথিং, আজকের ক্লাস নিয়ে এনিথিং আপনারা কিন্তু জানাতে পারেন। সবকিছু ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলতে হবে ভাই আপুরা। সবকিছু ক্লিয়ার কিনা একটু আমাকে বলতে হবে, তাহলেই কিন্তু আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করব ইনশাল্লাহ। এবং যারাই মুক্তিযুদ্ধ পড়বেন, আপনাদের প্রথম কাজ, আজকের ক্লাসটি যারা করে ফেলেছেন তাদের প্রথম কাজ বিগত বছরে আসা যে প্রশ্নগুলো, বা আপনি যেই বই ফলো করেন না কেন, মিহির জিকে, জুবায়ের জিকে, আলাল জিকে, অথবা কি বলবো, জয়কলি জিকে, খন্দকার জিকে, আপনাদের প্রধান কাজ হচ্ছে বিগত বছরের আসা যে MCQ গুলো আছে সেগুলো সলভ করে ফেলা। তারপর আজকের যেই নতুন তথ্য, সেই নতুন তথ্যগুলো কিন্তু পড়া। ওকে, একজন বলছে আরো 4 মিনিট ক্লাস করান ভাইয়া, ফাতেমাতুজ জোহরা। না আপু, আর বেশিক্ষণ ক্লাস নিলে বাচ্চা কাচ্চা বিরক্ত হয়ে যাবে। সবাই 3-4 মিনিট রেস্ট নিয়ে পীর সাহেবের ক্লাস খুব মনোযোগ দিয়ে করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সবার জন্য অসংখ্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি কিন্তু এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।